আসসালামু আলাইকুম সবাইকে। আজকের এই লাইভ সেশনে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আশা করি প্রত্যেকে অনেক ভালো আছো, সুস্থ এবং সুন্দর আছো। আজকে আমরা কি রাফিক কি ইউনিট একদম ভাই সি ইউনিট নিয়ে আজকে আলোচনা করব আজকের এই লাইভ সেশনে। তো সবাই একটু দ্রুত জয়েন হয়ে যাও। আজকের এই লাইভ সেশন আমরা হচ্ছে সি ইউনিট সম্পর্কিত আমাদের এই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের যে সিলেবাস, নতুন প্রশ্ন প্যাটার্ন সম্পর্কে যে জিনিসটা, এটা আজকে আলোচনা করব আজকের এই লাইভ সেশনে। তো প্রত্যেকে একটু জয়েন হয়ে যাও। আমরা হচ্ছে নতুন কারিকুলামে নতুন সিলেবাসে তোমাদের সাথে এই বিষয়টা নিয়ে আজকে আমরা আলোচনা করব। যারা সিইউনিটে পরীক্ষা দিতে চায় তো তাদেরকে একটু মেনশন করে দিও যেন সবাই মিলে আমরা ক্লাসটা করতে পারি, সবাই মিলে জয়েন হতে পারি। তো আজকে আমরা এই সিইউনিট সম্পর্কিত বিষয়টা নিয়ে আজকে আলোচনা করব তোমাদের সাথে। তো প্রত্যেকে একটু জয়েন হয়ে যায় তাহলে। আচ্ছা, অনেকেই জয়েন হয়ে এবং সব কিছু ঠিকঠাক দেখা যাচ্ছে কিনা। আমাদের সাথে রাফিক আছে, আমি আছি এবং তোমাদের শুভ ভাই আছে। সি ইউনিট নিয়ে তোমাদের অনেক প্রশ্ন পেয়েছি এবং সি ইউনিট সম্পর্কিত বিভিন্ন ধরনের প্রশ্ন তোমাকে জানতে চেয়েছো যে প্রশ্ন টাইপটা কেমন আসবে। এখানে তো ভিন্ন প্রশ্ন টাইপ দেখা যাচ্ছে যে ইংলিশ আছে, অ্যানালিটিক্যাল স্কিল আছে এবং প্রবলেম সলভিং আছে। সবচেয়ে দুঃখের বিষয় যেটা জিনিসটা যে কমার্সের একজন শিক্ষার্থী হিসেবে তোমরা সবটার সময় কি শিখে আসছো, কি বলে হিসাব বিজ্ঞান শিখে আসছো, ম্যানেজমেন্ট শিখে আসছো, বাট ওই জিনিসটা কিন্তু এখনটা নাই। তো আছেটা কি সেটা নিয়ে কিন্তু আজকে আলোচনা করব আজকের এই লাইভ সেশনে। প্রত্যেকে একটু জয়েন হয়ে যাব এবং সবাই মিলে হচ্ছে ক্লাসটা একটু শেয়ার করে দিলে ভালো হবে। তোমার ফ্রেন্ড সার্কেল যারা আছে তারাও হয়তো আসতে পারবে ইনশাআল্লাহ। ঠিক আছে? আচ্ছা, তো সবকিছু ঠিকঠাক আছে কিনা একটু জানাও। তোমার ফ্রেন্ড সার্কেল যারা আছে তাদেরকেও একটু কষ্ট করে মেনশন করে দিও যেন সবাই মিলে আসতে পারে, সবাই মিলে যেন এই লাইভ সেশনটা আমরা করতে পারি। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম, অনেকেই অলরেডি জয়েন হয়ে গেছো। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, আচ্ছা আছি আলহামদুলিল্লাহ ভালো। আশা করি তোমরা অনেক অনেক ভালো আছো। সবাই একটু এই লাইভ সেশনটা একটু শেয়ার করে দিবা। আচ্ছা, তোমাদের সি ইউনিট নিয়ে অনেকের প্রশ্ন, ভাই সি ইউনিটের জন্য কিছু করেন, মানে সি ইউনিট নিয়ে আপনারা কিছু করেন। তো আমরা বি প্লাস ডি ইউনিটটা অবশ্যই আমরা রানিং আছে। এখন সি ইউনিট নিয়ে তোমাদের অনেক প্রশ্ন পেয়েছি, যেহেতু ছবির প্রশ্ন পেয়ে একদমই মানে একটা চেঞ্জ আলাদা। তুমি যদি মনে করো যে হচ্ছে যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সি ইউনিটটা তো আগের মতোই দেখা যাচ্ছে যে হিসাব বিজ্ঞান আছে, ম্যানেজমেন্ট আছে, ইংলিশ আছে, তাহলে তো সেখানে কিন্তু অনেক একটা হুচুট খাবা। তো যেহেতু আবেদন করছো এখন এটা সম্পর্কে তোমার 100% তোমার এই জিনিসটা থাকতে হবে, বুঝতে হবে এবং জানতে হবে, আদারওয়াইজ অনেক প্রবলেম হতে পারে। ঠিক আছে? তো সিন সম্পর্কে আলোচনা করব। সবাই অলরেডি জয়েন হয়ে গেছো, তাহলে আমরা লাইভ সেশনটা শুরু করতে পারি নাকি? আমাদের সাথেও অনেকেই আছে, জুয়া আক্তার আছে আমাদের সাথে, আসনিয়া, হ্যাঁ সবাই আছে। ঠিক আছে, তো সি ইউনিট সম্পর্কে আজকে আলোচনা করবো। আচ্ছা, সি ইউনিট সম্পর্কিত প্রথমে আমরা ইংলিশ দিয়ে শুরু করি নাকি? আমরা ইংলিশ দিয়ে শুরু করবো। এখানে 3টা বিষয় আসবে, হ্যাঁ সেটাও আমরা বলবো। ঠিক আছে? তো পরীক্ষা পদ্ধতি কিভাবে হবে না হবে সেটা তোমাদের সবাই আলোচনা করবে। আমি আমার সিলেবাসগুলো তোমাদের সুন্দর করে সাজিয়ে গুছিয়ে দিচ্ছি যেন তোমরা সেটা বুঝতে পারো। ঠিক আছে? তো ঠিক আছে, তাহলে আমরা ইংলিশটা শেষ করি আগে। ডান। তো প্রথম হচ্ছে আমরা ইংলিশ নিয়ে শুরু করব। ঠিক আছে? তো তোমাদের এখানে ইংলিশের ক্ষেত্রে যে প্যাটার্নের পরীক্ষায় আসে এখানে কিছু কম্প্রিহেনশন থাকে, মানে একটা কম্প্রিহেনশন থেকে 5টা কোয়েশ্চেন হয়। ঠিক আছে? 5টা কোয়েশ্চেন হয়, অর্থাৎ এই ইংলিশ ক্যাটাগরিতে আমরা এইভাবে ভাগ করতে পারি। অর্থাৎ এখানে 5টা কোয়েশ্চেন আসে প্রথমেই এবং প্রত্যেকটা কোয়েশ্চেনের মান হচ্ছে 2 করে, তাহলে হচ্ছে কত হচ্ছে 10। ঠিক আছে? প্রত্যেকটা কোয়েশ্চেনের মান 2 করে 5টা কোয়েশ্চেন হবে, মানে কম্প্রিহেনশন থেকে সেখানে কোয়েশ্চেন আসবে। এই প্রত্যেকটা প্রশ্নের মান 2 করে, তাহলে হবে 10। ঠিক আছে? আমাদের পরীক্ষার সময় টপিক ভিত্তিকে আমাদের গ্রামাটিক্যাল পয়েন্টগুলো থাকবে, ফাইনাল মোল ডিস্ট্রিক্ট প্যাসেজ সহ থাকবে, কেমন? এবং ওই গুরুত্বপূর্ণ প্যাসেজগুলো দিব। এখন একটা কথা বলে রাখি, তোমরা কিন্তু অনেকেই প্রশ্ন করো ভাই প্যাসেজ কোনগুলো পড়বো, কোনগুলো পড়া উচিত। এইটা কিন্তু আনকমন একটা জিনিস। ঠিক আছে? আনকমন কেন আনকমন? দেখো, বর্তমান মানে প্রাসঙ্গিক কোনো একটা বিষয় নিয়ে আসতে পারে প্যাসেজটা, বা কোনো বিখ্যাত মানুষের একটা কোনো কিছু নিয়ে আসতে পারে। এটা তুমি এ পর্যন্ত তোমার স্টুডেন্ট লাইফে এ পর্যন্ত তুমি যতটুকু অভিজ্ঞতা অর্জন করেছো, ভোকাবুলারি হতে পারে, শব্দের অর্থ হতে পারে, বা একটা প্যাসেজের সার মর্মটা কি হতে পারে, এতটুকু স্টুডেন্ট থাকা অবস্থায় তুমি এই লাইফে এসে যতটুকু এক্সপিরিয়েন্সড হয়েছো ওইটা দিয়ে তুমি সেটা আনসার করতে পারো, কিন্তু এটা আনকমন, জিনিসটা আনকমন। ঠিক আছে? তো আশা করা যে পারা যাবে।
তবে যে বিষয়টা খেয়াল রাখতে হবে, গ্রামাটিক্যাল পয়েন্টটা আগে আনসার করতে হবে, দেন প্যাসেজটা আমরা পরে আসবো। কেন? কারণ এখানে সময় লাগবে, কারণ এটাকে ভাবতে একটা বিষয় লাগবে, ঠিক আছে? এই জিনিসটা। তারপর হচ্ছে আমাদের এখানে টপিক আছে, আরো টপিক হচ্ছে কারেকশন টপিক থেকে প্রশ্ন আসে। আমি এই টপিকগুলো একটু তোমাদেরকে বলে দিচ্ছি, আমরা তো অবশ্যই একটু পরে এই স্লাইডগুলো দেখাবো, জাস্ট আমি একটু কথাগুলো বলতেছি। দেখো, কারেকশন থেকে প্রশ্ন আসে। এখন তোমার প্রশ্ন হচ্ছে, ভাই কারেকশন মানে এটা তো একটা টপিক, তো সি ইউনিটে কি শুধুমাত্র একটা টপিক দিয়ে কভার হয়ে যাবে? মানে তোমাদের অনেকেই প্রশ্ন, ওইখানে লেখা আছে তোমরা যে ভর্তি সার্কুলারটা পাইছো, ওই ভর্তি সার্কুলারের মধ্যেই কিন্তু লেখা আছে যে কারেকশন নামে একটা টপিক আছে, এবং ওই কারেকশন থেকে কিন্তু প্রশ্নগুলো আসবে, ঠিক আছে? কারেকশন থেকে কিন্তু প্রশ্নগুলো আসবে। তো তোমাদের এগুলো নিয়ে তো অনেকের প্রশ্ন, এটা একটু আমি ক্লিয়ার করে দিই। কারেকশন মূলত হচ্ছে এখানে পিন পয়েন্ট থাকতে পারে, এখানে রাইট ফর্ম ভার্বও থাকতে পারে, সাবজেক্টিভ এগ্রিমেন্ট থাকতে পারে। কারেকশন মিন্স সকল ধরনের গ্রামাটিক্যাল যে পয়েন্টগুলো আছে একটা সম্মিলিত রূপ, যেখানে কিনা সবগুলো থাকতে পারে। নিচের কোনটা সঠিক, সো ইজ দ্য কারেক্ট সেন্টেন্স, ইজ দ্য কারেক্ট ওয়ার্ড, এরকম কিছু বাক্য থাকবে, সেখানে কিনা গ্রামাটিক্যাল সেন্সগুলো আমরা খুব ভালোভাবে পড়বো। এই কারেকশন টপিকে অনেকগুলা টপিক লিপিবদ্ধ আছে, কেমন? তারপর আরেকটা আছে অ্যানালজি। দেখবা তোমাদের সার্কুলারে সুন্দর করে লেখা আছে অ্যানালজি, এবং আমি আমার সি ইউনিটে ইংলিশটা এইভাবে সাজিয়েছি, তোমাদের আমি দেখাবো সুন্দর করে। ইংলিশটা আমি এমনভাবে সাজাইছি যেন তোমাদের যে ভিন্ন প্রশ্ন প্যাটার্নে আসে, আমি ওইটাই করেছি। আমি এটা নিয়ে নিজে নিজে ঘাটাঘাটি করেছি, বিগত বছরের প্রশ্ন দেখছি, বিগত প্রশ্ন বলতে গত বছরের প্রশ্ন, নতুন সিলেবাসে, সেখান থেকে প্রত্যেকটা প্রশ্ন দেখেছি, বুঝেছি, এবং ওই অনুযায়ী তোমাকে হচ্ছে আমি এই সিলেবাসটা তৈরি করেছি। তো অ্যানালজি আছে, তারপর হচ্ছে কারেকশন আছে, তারপর হচ্ছে ভোকাবুলারি, যেটা আমরা বলবো ভোকাবুলারি অর্থাৎ সিনোনিম অ্যান্টোনিম থেকে প্রশ্নগুলো আসে। এইটা হচ্ছে আমার গ্রামাটিক্যাল পয়েন্ট। আর প্যাসেজ থেকে তো আমরা বলছি, এই হচ্ছে টোটাল হচ্ছে আমাদের এখানে 40 মার্কের পরীক্ষা হয় ইংলিশের ক্ষেত্রে, আর অ্যানালিটিক্যাল স্কিল এবং হচ্ছে কোনটা 30, আর হচ্ছে প্রবলেম সলভিং 30। প্রত্যেকটা প্রশ্নের মান সেটা তোমাদের রাফিক ভাই এসে বলবে, আমি ইংলিশটা শেষ করি। তো আমাদের টপিক মানে একদমই অল্প, কিন্তু অল্প টপিকের মধ্যে অনেক কাহিনী আছে, কথা বুঝছো? মানে কারেকশন টপিক বলছে, ঠিক আছে, ভালো কথা। কারেকশন মিন্স একটা টপিক না, সেখানে অনেকগুলো টপিক আছে। সেন্টেন্স থেকে প্রশ্ন আসতে পারে, আমাদের যে সেন্টেন্সগুলো পড়ি অর্থভেদে বা ধর হচ্ছে যে গঠনভেদে যে সেন্টেন্সগুলো পড়ি কত প্রকার, সেখান থেকেও কিন্তু তোমার প্রশ্নগুলো আসে। কারণ আমরা অনেকে দেখি নেগেটিভ ইন্টারগেটিভ করার সময় অনেক ঝামেলা পোহাইতে হয়, তো আমাদের এক্সামে সেগুলো আছে। তো আশা করি এই জিনিসটা তোমরা বুঝতে পারছো, এবং সি ইউনিটে যে আসনগুলো আছে, আশা করা যায় তোমরা যদি ভালোভাবে প্রস্তুতিগুলো নাও। গত বছর একটা এক্সপিরিয়েন্স তোমাকে আমি বলি। তো এখন পোলাপান যে কাহিনীটা করছে, তো অনেকেই দেখা যায় যে নতুন প্রশ্ন প্যাটার্ন, একদম নিউ সিলেবাস, ছবির প্রশ্ন প্যাটার্ন একদম নিউ সিলেবাস, ধরো নিউ সিলেবাস। তো পোলাপান হতাশ, একদমই হতাশ, কি রে ভাই এখন পরীক্ষা কেমনে দিব? 2-1 মাস আগে বলছে ছবি প্রশ্ন প্যাটার্ন এরকম হবে, মানে সেখানে হিসাব বিজ্ঞান নেই, ম্যানেজমেন্ট নেই, কিছু নেই। পোলাপান খুবই হতাশ, কি করা যায়? আগে C2 ছিল, মানে C1 ছিল, ঠিক আছে, এখন একদম সরাসরি সি দিছে, কিন্তু সি এর মধ্যে আর ক্যালকুলেশন করছে, 3টা সাবজেক্ট বসাই দিছে। তো পোলাপান এতদিন কোচিং করছে, বাসায় প্রিপারেশন নিছে, বিভিন্ন প্ল্যাটফর্মে ক্লাস করছে, তো এগুলা ক্লাস করছে তাদের যে গ্রুপ সাবজেক্টগুলা, কিন্তু হুট করে শুনে এরকম, তো পোলাপান হতাশ। কিন্তু একটা কথা আছে, যেখানে তুমি হতাশ হচ্ছ ওইখানে তোমার সফলতা লিপিবদ্ধ, এই জিনিসটা খেয়াল রাখতে হবে। তো পোলাপান কি করলো, সাহস করে পরীক্ষা দিল, যা হওয়ার হবে, আল্লাহ ভরসা দিয়ে কি হয়, একটু লাইফে একটা রিস্ক নেই, দেখি না কি হয়। তো পোলাপানটা 2 মাস খুব ভালোভাবে পড়ছে, পড়ার পরে পরীক্ষা দিচ্ছে। আমাদের এখানে শাহরুখ নামে একটা ছেলে ছিল আমাদের সি ইউনিটে, সে 14তম হয়েছিল না নাকি 16তম হয়েছিল। ওই ছেলেটা মানে আগে তো ওই প্রিপারেশন নিয়েছিল, কিন্তু পরবর্তীতে সে এই প্রশ্ন প্যাটার্নগুলো দিছে, সে 16তম হয়েছে। সে নিজেও অবাক, কেমনে কি ভাই, কেমনে হলো সেটা? কারণ হচ্ছে সেই নিজের ভিতরে আত্মবিশ্বাস রাখবা, সিলেবাস যাই হোক না কেন, ঠিক আছে, তুমি আত্মবিশ্বাস রাখবা যে না আমি পারবো, সি ইউনিট কি হয়েছে, আমি ফার্স্ট হবো, হওয়া যায়। প্রবলেম সলভিং সেই ক্লাস 9-10 প্রশ্নগুলাই আসতেছে, বিভিন্ন ধরনের অঙ্কগুলা, অ্যানালিটিক্যাল স্কিল বুদ্ধিমত্তা দিয়ে কাজ করতে হবে সেখানে, আর ইংলিশ তো এই গ্রামাটিক্যাল পয়েন্টগুলো। চলো আমরা তাহলে তোমাদেরকে সেই কাঙ্ক্ষিত জিনিসটা একটু দেখাই, এই জিনিসটা একটু খুব ভালোভাবে দেখাই। দেখো সিলেবাসের ক্ষেত্রে একটা কথা আছে যে যতটুকু প্রয়োজন ততটুকু আয়োজন, বেহুদা কোনো আলাপ নাই, ঠিক আছে, মানে যতটুকুই প্রয়োজন ততটুকু আয়োজন। আমাদের এই সিলেবাসটা মানে আমি যেটা বানাইছি ইংলিশ সিলেবাসটা এতটুকুই আছে। আমি এত কিছু তোমাদেরকে এখানে সাজিয়ে গুছিয়ে দিয়ে নেই, কারণ সি ইউনিটে এত কিছু আসবে না, মানে বি এবং ডিতে আসবে অনেকগুলা, এটা সারণ এটা অনেক বৃহৎ, কিন্তু সি ইউনিটের একটু আলাদা, ঠিক আছে। তো আলাদা ক্ষেত্রে দেখো মোল টেস্ট এখানে 15টা মোল টেস্ট হবে। এটা হচ্ছে টপিক ভিত্তিক পরীক্ষার সিলেবাস, টপিক ভিত্তিক, কথাটা বুঝো, টপিক ভিত্তিক পরীক্ষার এই সিলেবাসটা। তো ফাইনাল মোল টেস্টে কিন্তু আমরা বিভিন্ন জায়গা থেকে প্রশ্ন করবো, প্যাসেজ আসবে একদম সিইউ স্টাইল। তো এখন এই যে সি ইউনিট যেটা বলতে, সি ইউনিট এখানে
1 নাম্বার যেটা সেন্টেন্স থেকে প্রথমে আমি তোমাকে পরীক্ষাটা নিব, সেন্টেন্স থেকে পরীক্ষাটা নিব। তো এখানে মিনিংগত, অর্থভেদে এবং গঠনগতভাবে তোমাদের হচ্ছে কি করা যায় এই জিনিসটা আমরা দেখব। কেমন? ভোকাবুলারি পারে না কি, হ্যাঁ কি তা করবো, আচ্ছা কি তা করবা, হে আমি কমু ইনশাল্লাহ, ঠিক আছে। আমি বিগ হতাশ, হ্যাঁ বিগ হতাশ হওয়ার কারণ নাই, স্মল হতাশ হও, ঠিক আছে। দেখো এখানে দেখো কি বলা হচ্ছে, সেন্টেন্স থেকে মিনিংগত এবং স্ট্রাকচার অনুযায়ী তোমার প্রশ্নগুলো আসবে, আমি তোমাকে প্রশ্নগুলো করব, তুমি কি করবা, তোমার বাসায় সুন্দর করে এইটা পরে ফেলবা সেন্টেন্স। দেখে অবাক হচ্ছ যে আসলে এই প্রশ্নটা কেন পড়বো, অবাক হচ্ছ, অবাক হওয়ার কিছু নাই। দেন এটা নাউন থেকে, ভার্ব থেকে, অ্যাডজেক্টিভ থেকে আমরা এটা একটু জানবো। কেন জানবো? ওইখানে কিন্তু টপিকে বলা নাই, তোমাদের সিলেবাসে কিন্তু বলা নাই যে নাউন, ভার্ব অথবা অ্যাডজেক্টিভ বলা নাই। এগুলো কোন জায়গায় আমরা এটা করব, বিভিন্ন কারেকশন থেকে প্রশ্নগুলো আসে। তো ওইখানে আমরা সেন্টেন্সের গঠন পেতে বিভিন্ন রূপ পাই আমরা। তো রূপটা পাওয়ার জন্য আমার হচ্ছে এই জিনিসগুলো আমার লাগবে, অ্যাডজেক্টিভ, তারপর হচ্ছে ভার্ব, নাউন, এই জিনিসগুলো আমাদের লাগবে। যেমন ধরছে ইনফিনিটিভ, তো পিন পয়েন্ট থেকে একটা প্রশ্ন তোমাকে দিল, ইনফিনিটিভ কোথায় কোথায় হয়, একটা ওয়ার্ড বসাই দিল, এখানে আন্ডারলাইন করে দিছে। তো তুমি এখানে বুঝবা কেমনে? ভার্ব পড়তে গেলে তোমাকে জেরান পড়তে হবে, সেখানে আবার পার্টিসিপল আছে, ওখানে আবার ইনফিনিটিভও আছে, দেখা হয়ে যাবে না? আর ওইখান থেকে দেখা করতে যায় যদি তুমি পিন পয়েন্টে যাও, তোমাকে আটকাতে পারবে? কেউ আটকাতে পারবে না, কথা বুঝো নাই? জিনিসটা হচ্ছে এরকম। দেন 3 নম্বরে দেখো টেন্স থেকে, ভয়েস থেকে, এই টপিকটা কেন পড়বো? টেন্স, ভয়েস, এই টপিকটাকে কারেকশন দেখা হবে, মানে চুজ দ্য কারেক্ট সেন্টেন্স, চুজ দ্য কারেক্ট ওয়ান, এরকম প্রশ্নগুলো আসবে। তখন হচ্ছে আমার এই টেন্স ভয়েস লাগবে। আমার টেন্স না জানলে তুমি ভয়েস পারবা না, ভয়েস পড়ার আগে টেন্স পড়তে হবে তোমাকে, ঠিক আছে? তো টেন্সটা পড়ে ভয়েস যাইতে হবে, এইভাবে আমি সাজাইছি তোমাকে, বুঝছো? দেন হচ্ছে কি বলা হচ্ছে, রাইট ফর্ম অফ ভার্ব। এখন দেখো রাইট ফর্ম অফ ভার্ব থেকে আমাকে জানতে হবে, ইংলিশের ক্ষেত্রে এগুলো হচ্ছে ভিত্তি, এই টপিকগুলো খুব ভিত্তি, এগুলো ছাড়া আসলে স্ট্রাকচারালি কোনো কিছু সম্ভব না। তুমি যখন একটা বাক্য বলতে যাবা বা শিখতে যাবা, তোমার এই টপিকগুলো লাগবে। তো 4 নম্বর যেটা রাইট ফর্ম অফ ভার্ব, দেন হচ্ছে কি ন্যারেশন, ঠিক আছে? ন্যারেশন থেকে ওই যে বললাম কারেকশন টপিকের মধ্যে অনেকগুলাই গ্রামাটিক্যাল পয়েন্ট আছে, তো এগুলো আমাকে পড়তে হবে। তা আমরা এমনভাবে সাজাইছি, এমনভাবে গঠন করছি, তুমি যদি এই টপিকগুলো পড়ো দেখবা ইনশাল্লাহ কমন পড়ে যাবে, ঠিক আছে? তারপরে দেখো বলা হচ্ছে সাবজেক্ট অফ এগ্রিমেন্ট, ইনভার্সন অফ ভার্ব, এখান থেকে প্রশ্নগুলো আমরা পড়বো। তারপর হচ্ছে কন্ডিশনাল সেন্টেন্স থেকে, তুমি একটু খুলে দেখিও তোমার প্রশ্ন ব্যাংকটা। কন্ডিশনাল সেন্টেন্স থেকে প্রথম প্রশ্নটাই ছিল, প্রশ্ন ব্যাংকটা আছে নাকি সি ইউনিটে, আমি দেখাইতাম। দেখো কন্ডিশনাল সেন্টেন্স থেকে প্রথম প্রশ্নটাই ছিল তোমাদের সি ইউনিটে, ঠিক আছে? তারপর হচ্ছে ইনভার্সন অফ, এখানে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স, তো এখানে হচ্ছে সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড, এখানে দো, অলদো, অর্থভেদে কিছু স্ট্রাকচারালি চলে আসে, তো এইভাবেই সাজানো এটা। তারপর হচ্ছে অ্যাফার্মেটিভ, নেগেটিভ এগ্রিমেন্ট, ইডিয়মস অ্যান্ড ফ্রেজ, মাঝে মধ্যে আমার ইডিয়ম অ্যান্ড ফ্রেজ দিতেই পারে, ভোকাবুলারির অংশ দিতেই পারে, আমি পড়ে গেলাম, সমস্যা নাই। তো অ্যাফার্মেটিভ, নেগেটিভ এগ্রিমেন্টগুলো আমাকে দেখতে হবে। তারপর হচ্ছে কারেকশন, মেন পয়েন্ট যেটা, তুমি যে এই যে গ্রামাটিক্যাল পয়েন্টগুলো পড়ে আসছো না, তার বাবাই হচ্ছে এখানে কারেকশনটা, তার এগুলো ছেলে ছিল, সন্তান ছিল এগুলো, ঠিক আছে? এই কারেকশনটা হচ্ছে মেন কথা এখানে। তারপরে ডিগ্রি অফ কম্পারিজন, বিভিন্ন ডাবল ডিগ্রি থাকে না, ডাবল কম্পারেটিভ ফর্ম থাকে না, দা প্লাস কম্পারেটিভ, ডট ডট দা প্লাস কম্পারেটিভ, এরকম ফর্মুলা থাকে না, সেখানে কিন্তু আমরা এই টপিকটা পড়ে ফেলবো, ঠিক আছে? তারপর হচ্ছে অ্যানালজি। এখন দেখো অ্যানালজি, এখন তোমাদের অনেকের প্রশ্ন ছিল, ভাই এ কিউ বি হোয়াট ইজ দিস, এটা কি? কেউ কি গেস করতে পারো? বলো দেখি কি হতে পারে, যদি বলতে পারো, হ্যাঁ যদি বলতে পারো অনেক কাহিনী করবো, বলো দেখি এটা কি হতে পারে, বলো এটা কি হতে পারে, বলো দেখি। এ কিউ বি, এটা কি হইতে পারে? তোমাদের মাথায় কি নক করতেছে? আচ্ছা ঠিক আছে, ওকে। দেখো এইটা হচ্ছে কি আমাদের অ্যানালজি যে পার্টটা, অ্যানালজিতে অনেকগুলো আছে। তুমি যদি সি ইউনিটের মানে যদি অ্যানালজিটা পড়ো, তাহলে ডি ইউনিটটাও তোমার হয়ে যাচ্ছে। ডি ইউনিটে আইকিউ থেকে তোমার অ্যানালজি থাকে, তোমরা এটা খুব ভালোভাবে জানো, তো ওইটাও তোমার হয়ে যাচ্ছে। অ্যানালজি এখানেও আছে, সি ইউনিটে ইংলিশে অ্যানালজি এখানেও আছে। তো এ কিউ বি মানে হচ্ছে তোমার যে অল কোয়েশ্চেন বিসিএস, মানে বিসিএস এর যতগুলো কোয়েশ্চেন আছে, বিসিএস এর যতগুলো কোয়েশ্চেন আছে ওই কোয়েশ্চেনগুলো আমরা পড়বো। শুধু বিসিএস এর, প্রথমত বিসিএস এর আমরা টার্গেট করেছি, ঠিক আছে? বিসিএস এর পড়বো। দেন হচ্ছে আমরা কি এ কিউ এ মানে হচ্ছে কি অ্যাডমিশনের কোয়েশ্চেন পড়বো। এখানে দুইটা আছে, সি ইউনিট নাম্বার 9 এন্ড নাম্বার 10। খুব গুরুত্ব সহকারে তোমাকে আমি যদি একটা বলে দিলাম অ্যানালজি, হ্যাঁ বলে দিছি অ্যানালজি, কয়টা পড়বে অ্যানালজি, কোনটা পড়বে অ্যানালজি, তো কিছুই বললো না, ঠিক না? এরকম প্রশ্ন থাকতেই পারে, কিছু তো বললাম না। তো সেক্ষেত্রে আমরা কি কাজটা করব, সেটা হচ্ছে আমার সবগুলো আমাকে এখানে বলতে হবে। তারপর হচ্ছে এখানে 12 নম্বর লেকচার যেটা আছে, সিনোনিম অ্যান্টোনিম, এখানে
ঠিক বিসিএস এর কোশ্চেনগুলো আমরা খুব ভালোভাবে সবগুলো পড়ে ফেলবো, মানে কোনো ধরনের বাদ দেওয়া যাবে না, ওইখান থেকে দেখবা যে অনেকগুলো তোমার চলে আসতেছে। তারপর হচ্ছে এখানে অ্যাডমিশন কোশ্চেনগুলো খুব ভালোভাবে পড়ে ফেলবো। তারপর হচ্ছে পিন পয়েন্ট এরর, দেন হচ্ছে প্যারালিজম, তারপর সেখানে মিসেলেনিয়াস, তারপর সেন্টেন্স কমপ্লিশন। এখন তোমার প্রশ্ন যে সেন্টেন্স কমপ্লিশন জিনিসটা কি? কিছু কিছু বাক্য আছে তোমাদের এই প্রশ্ন ব্যাংকে দেখবা যে অর্থভেদে কিছু বাক্য চলে আসছে, অর্থভেদে। তো অর্থভেদে বাক্যগুলোকে খুব এক্সপ্লেনেশন করার জন্য আমার এই টপিকটা খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে, সেটা হচ্ছে সেন্টেন্স কমপ্লিশন। ঠিক আছে, তারপরে যেটা আছে সেটা 15 নম্বরটা ওড ওয়ার্ড। ওড ওয়ার্ড মানে কি? কোনটা ভিন্ন, মানে কোনটা অভিন্ন, 4টা অপশন থাকবে, সেখান থেকে তুমি বের করবা। দেন হচ্ছে ওয়ার্ড ওয়ার্ড ইজ সেন্টেন্স। তোমাদের এখানে এইটা আবার তোমার অ্যানালিটিক্যাল স্কিলের সাথে সংযুক্ত আছে। কেমন? এই হচ্ছে আমার ইংলিশ সাজেশনটা এখানে সি ইউনিটের জন্য খুবই ইম্পর্টেন্ট। আমাকে একটু বলো যে সবাই 100% ক্লিয়ারলি বুঝতে পেরেছো কিনা, বলো। সবাই একটু জানাও যে সব মানে ক্লিয়ার হয়েছে কিনা, একটু আমাকে কষ্ট করে জানাও। কারো কোনো কোশ্চেন আছে কিনা আমার ইংলিশে, কারো কোনো কোশ্চেন আছে কিনা বলো, একটু বলো কারো কোনো কোশ্চেন আছে কি না, একটু জানাতে হবে। একটু জানাও যে কারো কোনো কোশ্চেন আছে কিনা, সবগুলো 100% ক্লিয়ারলি বুঝতে পারছো কিনা যে আসলে কোন কোন টপিক থেকে এই প্রশ্নগুলো আসে। ঠিক আছে, কোন কোন টপিক থেকে। তো সি ইউনিট নিয়ে যেহেতু অনেকেই, তোমার কিন্তু টপ করার চান্সটা অনেক বেশি, তুমি জানো এটা। মানে সি ইউনিট যদি কম্পিটিটিভ কম হয়, তুমি যদি সেখানে তোমার নিজের সেরাটা দাও, তুমি সি ইউনিটে প্রথম হয়ে যাবা। সাবজেক্ট তো চেঞ্জ হয় নাই, অ্যাকাউন্টিং এখনো আছে, ফাইন্যান্সে এখনো আছে, ব্যাংকিং এন্ড ইন্স্যুরেন্সে এখনো আছে, সমস্যা কোথায়? এখনো তো আছে, সাবজেক্ট ওগুলোই আছে। তো তুমি তো টপ করতে পারবা যদি কম্পিউটার কম হয়। ঠিক আছে, তো সবাই একটু জানাও যে সবাই 100% বুঝতে পারছেন না। ওকে, কোনো প্রশ্ন নেই। তাসনিয়া বলছে ফার্স্ট আর ট্রান্সফরমেশন সেন্টেন্স। দেখো তো এখানে কি বলছে। আচ্ছা, ট্রান্সফরমেশন সেন্টেন্স এটা কি? তাহলে এই যে দেখো তো এখানে কি বলছে, সি ইউনিট এখানে নাম্বার, এটা কি? তোমাকে আমি আসলে ইয়েতে পাঠাতে হবে। এখানে সেন্টেন্স বলছে মিনিংগত, মানে অর্থগত আর স্ট্রাকচার গঠনগত যেগুলো আছে সেগুলো আমাকে এখানে পড়তে হবে আর কি। ঠিক আছে, ওইগুলো আগে শেষ করবো, তারপরে আমার এখানে আরেকবার পড়বো, সমস্যা নাই। শুভ রয় বলছে বিডি নিয়ে কিছু বলেন। বিডি হচ্ছে আমাদের এটা সি ইউনিটের জন্য। বিডিটা হচ্ছে আমরা অলরেডি রানিং অবস্থায় আছে, অলরেডি সবগুলা পরীক্ষা দিচ্ছে। কেমন? এ হচ্ছে সি ইউনিট। ঠিক আছে, রাফিক আসো। তোমাদের রাফিক তোমাদের হচ্ছে প্রবলেম সলভিং আর অ্যানালিটিক্যাল স্কিলটা সুন্দর মতো বোঝাবে যে কি কি টপিক আছে এবং কোন কোন টপিক থেকে পরীক্ষা প্রশ্ন থাকবে। পাশাপাশি ছবিতে কিরকম প্রশ্ন হইতে পারে সবগুলো তোমাদের সাথে আলোচনা করবে। এই যে হচ্ছে আমাদের টপিক ভিত্তিক সিলেবাস, মানে আমাদের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের যে সি ইউনিটের প্যাটার্ন আছে, ওই প্যাটার্ন অনুযায়ী আমরা হচ্ছে পরীক্ষাগুলো নিব। তো আমরা মডেল টেস্ট 1-এর মধ্যে, অর্থাৎ এইটা দেওয়া আছে তোমাদের হচ্ছে রাফিক, এটা প্রবলেম সলভিং। এই প্রবলেম সলভিংয়ের মধ্যে প্রথম যে টপিকটা থাকবে সেটা হচ্ছে বাস্তব সংখ্যা বা রিয়েল নাম্বার। এই টপিকগুলোতে প্রশ্ন থাকবে এবং কিরকম হবে এবং পরীক্ষা বা প্রশ্ন আসতে পারে সকল কিছু তোমাদের রাফিক ভাই বুঝাই দিবে। একটু যদি সহকারে শোনো না। ঠিক আছে, আসসালামু আলাইকুম সবাইকে। হ্যাঁ, আমি আসলে এখানে এখন দেখো প্রবলেম সলভিং এর যে গুরুত্বপূর্ণ টপিক যেগুলো আছে সেগুলো নিয়ে আমি এখন ডিসক্রাইব করব। দেখো, আমি কিছু কথা বলে রাখি এখানে। তোমাদের সি ইউনিট নিয়ে অনেকের, বিশেষ করে আমি সবার যারা সায়েন্স এবং আর্টস আছে তাদের জন্য কিন্তু একটু সুখবর দিচ্ছি। এখানে টোটাল সিট আছে, দেখো তুমি আবারও বলতেছি, দেখো তোমাদের জন্য 640টা। হ্যাঁ, তার মধ্যে এখানে 40% হচ্ছে সায়েন্স, 47 সায়েন্স, 10% হচ্ছে হিউম্যানিটিস অ্যান্ড 50% হচ্ছে ব্যবসায়। হ্যাঁ, ব্যবসায়ী গ্রুপ থেকে যারা আসছে। তো এখানে কিন্তু 40% সিট মানে কিন্তু হিউজ অ্যামাউন্ট। হ্যাঁ, তো আমি সবগুলো ডিপার্টমেন্ট ওয়াইজ ভ্যারাইটিস আছে, আমি সবগুলো কাউন্ট করে দেখছি। 197টা সিট আছে শুধু সায়েন্সদের জন্য। তো এখন এখানে অনেকেই স্টুডেন্ট আছে সায়েন্সের, হ্যাঁ, যারা লাইভ তোমরা দেখতেছো, আসলে তোমরা চাইলে সি ইউনিট একটা পরীক্ষা দিতে পারো। হ্যাঁ, এটা আমি তোমাদেরকে সাজেস্ট করতেছি। আর তোমরা, হ্যাঁ, আরেকটা বিষয় হচ্ছে ওরা প্রশ্ন প্যাটার্নটা বুঝতে পারবে না, যেহেতু নতুন প্রশ্ন প্যাটার্ন। এই কারণে তোমরা প্রশ্ন প্যাটার্নের যে টপিকগুলো আছে আর কি, যে টপিকগুলোর উপর প্রশ্ন হয়, পুরো লাইভ ক্লাসটা দেখো, তোমরা আশা করি ক্লিয়ার হয়ে যাবে আর কি। একটু আরেকটু অ্যাড করে দিই, সেটা হচ্ছে আমাদের হচ্ছে 2 ক্যাটাগরিতে এক্সাম হয়। একটা হচ্ছে টপিক ভিত্তিক হবে, পরে হচ্ছে ফাইনাল মডেল টেস্ট হবে।
এবং তোমাদের মধ্যে অনেকে প্রশ্ন রাখতে পারে আচ্ছা ভাইয়া টপিক ভিত্তিক যে পরীক্ষাগুলো হবে যেমন প্রবলেম সলভিং 15টা টপিক ভিত্তিক পরীক্ষা হবে, এখন প্রতিদিন কি প্রবলেম সলভিং পরীক্ষা হবে এরকম করে? না, এরকম করে না। প্রবলেম সলভিং, ইংলিশ আবার অ্যানালিটিক্যাল স্কিল এই তিনটা বিষয়কে একসাথে করে তোমার হচ্ছে পরীক্ষা হবে। ওই প্যাটার্নের পরীক্ষাগুলো হবে, মানে বিগত বছর যে প্যাটার্নের পরীক্ষা হয়েছে ওই প্যাটার্নের পরীক্ষা হবে। একটু দেখো এখানে ধরো মনে করো যে 15টা এই বাস্তব সংখ্যার উপরে 15টা কোশ্চেন, অ্যানালিটিক্যাল স্কেলের উপরে 15টা কোশ্চেন, এই টোটাল 30টা, 30 গুণ 2 60 মার্কস, আর তোমার ইংলিশ হচ্ছে 40। এই তোমার 100 মার্কের পরীক্ষা প্রতিটা হবে, এটা কিন্তু টপিক বেসড। তারপরে এই 15টা হওয়ার পরে হ্যাঁ আমাদের মূল পরীক্ষা হবে, তখন ফাইনাল মডেল টেস্ট 15টা, তখন সবগুলো একদম কম্বাইন। হ্যাঁ, প্রতি পরীক্ষা কিন্তু 100 মার্কসেরই হবে, কিন্তু টপিক বেসড। হ্যাঁ, আচ্ছা এটা ক্লিয়ার করি, আশা করছি কোশ্চেন প্যাটার্ন বুঝছো। এখন দেখো প্রবলেম সলভিং মানে হচ্ছে কথাটা দ্বারাই বুঝতে পারতেছো যে কোনো একটা সমস্যা সামনে আসবে, সেটাকে সলভ করতে হবে। এখন সমস্যাটা কি ধরনের হতে পারে? এই যে দেখো বাস্তব সংখ্যা থেকে তোমাকে সমস্যা দিতে পারে। হ্যাঁ, তারপরে দেখো বাস্তব সংখ্যা বলতে কি, সংখ্যা নিয়ে যেগুলো মৌলিক সংখ্যা, যৌগিক সংখ্যা, তারপরে হচ্ছে মূলদ অমূলদ, এগুলোর মধ্যে যে টপিকগুলো আছে সেগুলো থেকে কোশ্চেন হবে। হ্যাঁ, তারপরে দেখো শতকরা, পার্সেন্টেজ, তোমরা জানো শতকরা হিসাব নিয়ে, হ্যাঁ কত পার্সেন্ট ছাড়, কত পার্সেন্ট, হ্যাঁ কত পার্সেন্ট ছাড় দিলে এত দামে লাভ হবে, কত পার্সেন্ট বিক্রি করলে ক্ষতি হবে, হ্যান ত্যান যে অঙ্কগুলো আছে আর কি, এগুলো হচ্ছে শতকরা। তারপরে লাভ, আচ্ছা লাভ ক্ষতির অঙ্ক এক্সট্রা আছে, এটাও শতকরার মতোই আর কি। তবে আমরা যেহেতু লাভ ক্ষতি থেকে বেশি কোশ্চেন হয়, টপিকটাকে আলাদা করছি আর কি, ঠিক আছে। তারপরে ঐকিক নিয়ম, মোস্ট ইম্পর্টেন্ট। হ্যাঁ, ঐকিক নিয়ম সিএর জন্য সব থেকে গুরুত্বপূর্ণ যেটা। ঐকিক নিয়মের মধ্যে কি আছে, ওই যে কাজ আছে না, হ্যাঁ 3 জন লোক এতদিনে করতে পারে, হ্যাঁ তাহলে যদি আমি আরো 2 জন আসলো তাহলে কত দিনে শেষ করবে, এই ধরনের যে অঙ্কগুলো আছে সেগুলো হবে ঐকিক নিয়ম। হ্যাঁ, এখন ভাইয়া পরীক্ষা কেন দিবা, আমি আরেকটা কথা বলি। হ্যাঁ, তুমি পরীক্ষা না দিলে তোমার প্রিপারেশন কতটুকু হয়েছে এটাও বুঝবে না, এবং যারা একদম এখনো কিছুই নাই, হ্যাঁ নতুন পরীক্ষা দিতে যাচ্ছ, তারা পরীক্ষার মাধ্যমে বুঝতে পারবে আসলে কোশ্চেনটা কিরকম হয়, কতটুকু সহজ হয়, একটা কনফিডেন্স আসবে। মূল এখানে কনফিডেন্স। হ্যাঁ, তো ঠিক আছে, এখন দেখো নেক্সট টপিক হচ্ছে অনুপাত সমানুপাত। এখানে যে অনুপাতের অঙ্কগুলো আছে 3:2 অনুপাতে ভাগ করে দিলে আরেকজন কত পাবে, এই ধরনের যে অঙ্কগুলো আছে এখানে অনুপাত সমানুপাতের মধ্যে আমরা এই টপিকগুলো রাখছি আর কি, ঠিক আছে। সরল ও যৌগিক মুনাফা, তোমরা জানো মুনাফা 2 ধরনের, সরল মুনাফা, যৌগিক মুনাফা। যেগুলো দিতে হবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অবশ্যই দিব ভাই এগুলো। হ্যাঁ, সরল ও যৌগিক মুনাফা, এর মধ্যে সরল মুনাফা এবং যৌগিক মুনাফা যে আলাদা আছে তার উপর মোট পরীক্ষাটা হবে আর কি। তারপরে আরো একটা কথা বলে রাখি, এখানে যত ধরনের কোশ্চেন হতে পারে, দেখো আমরা তো 15টা টপিক বেসড করতেছি, তো 15 ধরনের কি এখানে 15 ধরনের কোশ্চেন যত ধরনের আছে আমরা কিন্তু সবগুলা দিব। এর মাধ্যমে তুমি কি করবা, যে এক্সট্রা করে ওই টপিকটা যেটা তুমি পারতেছো না, হ্যাঁ তুমি এই টপিকটা পারতেছো না, ওটা তখন তুমি বুঝতে পারবা যে আমি এই টপিকে দুর্বল, তখন এটা তুমি সলভ করে নিতে পারবা। হ্যাঁ, এটা হচ্ছে তোমার পরীক্ষা দেওয়ার উপকারিতা। তারপরে সময়, দূরত্ব ও গতিবেগ, টাইম, ডিস্টেন্স এন্ড স্পিড, এখান থেকে যেগুলো আসে। হ্যাঁ, গতিবেগ যেমন হচ্ছে ট্রেন এত স্পিডে যাচ্ছে, তাহলে এত সেকেন্ড পর কত দূরত্ব অতিক্রম করলো, বা ট্রেনের দৈর্ঘ্য নির্ণয়। হ্যাঁ হ্যাঁ, আমাদের একটা সি ইউনিট বেচ আছে না, সি ইউনিট বেচে এগুলো পড়ানো হয়েছে। হ্যাঁ ভাই, এগুলো একদম ফুল ডিটেইলস সহকারে। আচ্ছা, ওরা পারবে তাহলে অবশ্যই। হ্যাঁ, আর যারা এখন মনে করো যে নতুন, হ্যাঁ নতুন সি ইউনিট দেখতেছো যে এই প্যাটার্নটা ভালো লাগছে, আমি পরীক্ষা দিতে যাচ্ছি, এখনো সময় আছে, তোমরা ভর্তি হইতে পারবা, কারণ আমাদের মোটামুটি 15টা ক্লাস শেষ হয়েছে, তো তুমি আরো 15টা আছে আর 10টার মতো আছে, তো এগুলো তোমরা কভার করতে পারবা আর কি। হ্যাঁ, রেকর্ডেড আছে আর কি, ঠিক আছে। এখন দেখো গড়, এভারেজ থেকে আসবে কোশ্চেন, গড়ের যে অঙ্কগুলো আছে, তারপরে লসাগু গসাগু থেকে আসবে অবশ্যই। হ্যাঁ, অংশীদারি কারবার, হ্যাঁ অংশীদারি কারবার পার্টনারশিপ যেটা আর কি। তারপরে হচ্ছে বয়স সংক্রান্ত সমস্যা, প্রবলেম অফ এইজ, ভগ্নাংশ, ফ্র্যাকশন, বীজগণিত, জ্যামিতি, পরিমিতি, এটা একটু লেস ইম্পর্টেন্ট, কিন্তু আমরা চাই আমাদের ব্যাচের কোনো স্টুডেন্ট যেন এমনটা না হয় যে হঠাৎ একটা প্রশ্ন দিয়ে দিয়েছে কিন্তু তার কাছে অপরিচিত মনে হচ্ছে। এই কারণে আমরা যত ধরনের টপিক হইতে পারে সবগুলা কভার করব। হ্যাঁ, এটা আস্থা রাখতে পারো আমাদের উপরে। হ্যাঁ, এই ছিল হচ্ছে আমাদের প্রবলেম সলভিং এর মোট টপিক। প্রবলেম সলভিং এর উপর কারো কোনো কোশ্চেন আছে কিনা একটু কাইন্ডলি বলো। হ্যাঁ, থাকলে করবে পরবর্তী স্লাইডে আসেন।
আচ্ছা একটু বলে রাখি, এই তোমার হচ্ছে এটা তো তোমার হচ্ছে সিলেবাস, যেগুলো টপিক সিলেবাস হবে সব বুঝাচ্ছে, বাট পরীক্ষা কিভাবে দিবা তুমি, আমাদের এক্সাম সিস্টেমটা কিরকম, এটা কিন্তু একটু আবার বুঝাবো তোমাদেরকে, তুমি কিভাবে এক্সাম দিবা, তুমি কিভাবে আইডি পাবা এবং কিভাবে তুমি পাসওয়ার্ড দিয়ে লগ ইন করবা, সব কিছু বুঝাবো একটু পরে। জাস্ট এটা এরপর অ্যানালিটিক্যাল স্কিল আছে, এটা শেষ হওয়ার পরে তোমাদের বোঝাবো আমি যে কিভাবে তুমি পরীক্ষা দিবা। ওকে ঠিক আছে, এরপরে দেখো প্রবলেম সলভিং শেষ, এখন আসি নেক্সট টপিক, অ্যানালিটিক্যাল স্কিল। এখান থেকেও তোমার কাছে থাকবে 15টা কোশ্চেন, প্রত্যেক কোশ্চেনে 2 মার্ক। হ্যাঁ হ্যাঁ আচ্ছা, টোটাল হচ্ছে 15 দুগুণ 30 মার্কস। হ্যাঁ, এখন দেখো এখানে আমরা যে পরীক্ষা নিব আর কি, দেখো প্রথমে হচ্ছে অ্যানালজি আর সিম্পল অ্যানালজি। দেখো এখানে ইংরেজিতে কিন্তু তোমার অ্যানালজি ছিল, তাই কিনা? তো ওইটা পড়লে তোমার মোটামুটি কভার হয়ে যাচ্ছে। তার সাথে আমাদের এক্সট্রা কিছু অ্যানালজি, সিম্পল অ্যানালজি, তারপর ডিটেক্ট অ্যানালজি, অ্যালফাবেট অ্যানালজি, এই টপিকগুলো অ্যাড করছি আমরা। হ্যাঁ, অ্যানালজি কত ধরনের হতে পারে সবগুলো এখানে কভার করা হবে। হ্যাঁ, কাজেই এখানে অ্যানালজি থেকে তোমাদের প্রশ্ন মিস হওয়ার সম্ভাবনা একেবারেই কম। এখন দেখো ডিরেকশন অ্যান্ড ডিস্টেন্স, হ্যাঁ দিক এবং যে দূরত্ব নির্ণয়, এখান থেকে হবে অল বার্ট অ্যান্ড হ্যান্ডশেক যে টপিকটা আছে এর উপরে হবে, ফাইন্ড দ্য অড ওয়ান আউট এর উপরে হবে। হ্যাঁ, যে এই প্রশ্ন থেকে ভিন্নটা খুঁজে বের কোনটা ভিন্ন, এরকম যে কোশ্চেনটা আসে এখান থেকে কিন্তু একটা অলরেডি কোশ্চেন আসছে, তারপরে অ্যানালজি থেকেও আসছে। আচ্ছা, এগুলো অনেকগুলো থেকেই আসছে। তারপরে ইম্পসিবিলিটিস, অসম্ভাব্যতা যেটা আছে, হ্যাঁ কোনটি ছাড়া এটা অসম্ভব, এটা ছাড়া এটা কি অসম্ভব, এরকম যে কোশ্চেনগুলো, হ্যাঁ সেগুলো থেকে এটা আসবে। ব্লাড রিলেশন, রক্তের সম্পর্ক, এখান থেকে 23-24-এ আসে নাই, কিন্তু আমরা টপিকটা দিয়েছি যাতে কি এখান থেকে কোশ্চেন হলে তোমরা কি করতে পারো, অপরিচিত যেন মনে না হয়, এই কারণে। দ্য টাইম সিকোয়েন্স টেস্ট, যেটা তোমার আর কি সময়ের সিকোয়েন্স, তারপর ক্লক, কোডিং ডিকোডিং আমরা রাখছি, যদিও কোশ্চেন আসে নাই তারপরও রাখছি। হ্যাঁ, যাতে কোশ্চেন এমনটা না যে টপিকগুলো থেকে কোশ্চেন আসে ওই টপিকে আবার এই বছরও আসবে। হ্যাঁ, তাহলে আমরা শুধু ওই 4-5টা টপিকই পড়াইতাম। আমরা কেন তোমাকে এতগুলো টপিক পড়াচ্ছি? কারণ তোমাদের যাতে আমাদের ব্যাচের স্টুডেন্টদের কোনো কোশ্চেন মিস না হয়, বুঝছো? তারপরে আসবে হচ্ছে আলফাবেটিক্যাল অর্ডার অফ ওয়ার্ডস, ওয়ার্ড ফরমেশন, নিউমেরিক্যাল অ্যাবিলিটি, মিরর, এখানে জিওমেট্রিক ফিগার মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন আসছে। জিওমেট্রিক ফিগার কিরকম, মনে করো যে এখানে দিয়ে বললো এখানে কয়টা ত্রিভুজ আছে বলো, এরকম চতুর্ভুজ, হ্যাঁ এখানে কয়টা চতুর্ভুজ আছে বলো, এখানে তখন তোমাকে গুনতে হবে এই একটা চতুর্ভুজ, হ্যাঁ এই পুরোটা মিলে একটা, এই পুরোটা মিলে একটা, 3টা এরকম। হ্যাঁ, তুমি এখন কি করবা, এই যে এটা যে চতুর্ভুজ, হ্যাঁ না এটা যে 1 2 3 4 5 পঞ্চভুজ, তুমি আর এটা বুঝতে পারবে না। এই কারণে তোমাকে আগে থেকে এই জিনিসগুলো কি করতে পরিচিত হইতে হবে। তারপরে ক্রিটিক্যাল রিজনিং, মোস্ট ইম্পর্টেন্ট টপিক। এখান থেকে কোশ্চেন অবশ্যই হবে, 100% শিওর এখান থেকে কোশ্চেন হবে। ক্রিটিক্যাল রিজনিং, হ্যাঁ এটা থাকবেই। হ্যাঁ, তো এই তোমাদের হচ্ছে মোট টপিক সংখ্যা। আশা করব যে এই টপিকের বাইরে তোমাদের কোশ্চেন হবে না। তো এখন তোমাদের প্রবলেম সলভিং প্লাস অ্যানালিটিক্যাল স্কিল নিয়ে কারো কোনো কোশ্চেন আছে কিনা একটু কাইন্ডলি বলো। আর যদি সবগুলো ক্লিয়ার হয় তাহলে সবাই একটু ক্লিয়ার হ্যাঁ বলো আর কি কমেন্টে। হ্যাঁ আলহামদুলিল্লাহ, একজন লিখছে এই টপিকগুলো করছি। হ্যাঁ হ্যাঁ, ক্যালকুলেটর ইউজ করা যাবে 100 ms। এখানে আমি বলে রাখি অ্যানালিটিক্যাল স্কিলটা হচ্ছে ম্যান্ডেটরি ইংলিশ, এটা বাংলা ভার্সন থাকবে না, কিন্তু প্রবলেম সলভিং ডুয়াল ভার্সন, এটা বাংলাও থাকবে ইংরেজিও থাকবে। তুমি চাইলে বাংলা ভার্সনে এটা করতে পারবে, কিন্তু প্রবলেম সলভিং এটা হচ্ছে সরি এটা অ্যানালিটিক্যাল স্কিল না। হ্যাঁ, অ্যানালিটিক্যাল স্কিল হচ্ছে অবশ্যই ম্যান্ডেটরি ইংলিশ, মিডিয়াম হচ্ছে ইংলিশ, ঠিক আছে ইংলিশ মিডিয়াম। হ্যাঁ, এই কারণে দেখো এটা সবগুলো ইংরেজিতে করা আছে, আর আগেরটা বাংলা ইংরেজি দুটাতে করা আছে। এখানে তোমাকে বুঝতে, এটাও অ্যানালজি, হ্যাঁ এটাও অ্যানালজি। তোমাকে আসলে দেখো এখানে অ্যানালাইটিক্যাল স্কিল বলতে কি বোঝায়, তুমি একটা জিনিসকে কিভাবে অ্যানালাইজ করতে পারবে, অ্যানালাইজিং স্কিল আছে কিনা। হ্যাঁ, তুমি ভবিষ্যতে ব্যবসাতে কোনো একটা সামনে যদি দুর্ঘটনা ঘটে যায়, তুমি কিভাবে এটাকে মুহূর্তে তোমার উপস্থিত বুদ্ধি দিয়ে এটাকে সলভ করবা। এই কারণে তোমার থেকে প্রবলেম সলভিং স্কিল নিচ্ছে প্লাস অ্যানালাইটিক্যাল স্কিল নিচ্ছে। এখানে কেন তোমার থেকে ফিনান্স থেকে কোশ্চেন করতেছে না, কেন অ্যাকাউন্টিং থেকে কোশ্চেন করতেছে না, এগুলো তো গতানুগতিক সবাই পড়ে, কিন্তু অ্যানালিটিক্যাল স্কিল এবং প্রবলেম সলভিং স্কিল সবার থাকে না। হ্যাঁ, এই কারণেই তোমার থেকে নিচ্ছে এটা। সবাই বলতেছে ক্লিয়ার, কে ক্লিয়ার?
একজন আবার লেখছে প্যাসেজ সলভিং, হাই প্রবলেম সলভিং। হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ এখন তোমাদের শুভ ভাই তোমাদের পরীক্ষার সিস্টেমটা আমি বলি, তোমাদের পরীক্ষা কিভাবে তোমরা দিবা। প্রথমত হচ্ছে তোমরা যারা সি ইউনিট এক্সাম বেচে আছো, এক্সাম বেচের আমরা তিনটা গ্রুপ, একটা হচ্ছে মেসেঞ্জার গ্রুপ, একটা হচ্ছে ফেসবুক গ্রুপ, একটা হচ্ছে টেলিগ্রাম গ্রুপ। আমি আবার বলছি, তোমরা যখন পরীক্ষা দিবা আমরা তোমাদেরকে তিনটা গ্রুপে যুক্ত করবো। কয়টা গ্রুপ ভাইয়া? তিনটা গ্রুপে যুক্ত করবো। তিনটা গ্রুপের মধ্যে একটা হচ্ছে মেসেঞ্জার, একটা হচ্ছে টেলিগ্রাম, একটা হচ্ছে ফেসবুক গ্রুপ। এখন মেসেঞ্জার গ্রুপে জাস্ট তোমরা ডিসকাস করবা, প্রশ্ন নিয়ে টপিক নিয়ে ডিসকাস করবা। টেলিগ্রাম গ্রুপে জাস্ট শুধুমাত্র আমরা মেসেজ দিতে পারবো। এখানে শুধুমাত্র তোমরা যে এক্সামগুলো দিবা এই এক্সামগুলোর পিডিএফগুলো আমরা টেলিগ্রাম গ্রুপে দিব। আর ফেসবুক যে গ্রুপে থাকবে ওই ফেসবুক গ্রুপের মধ্যে শুধুমাত্র এক্সাম লিঙ্কটা দেওয়া হবে। ক্লিয়ার? আশা করি কোনো সন্দেহ নাই। যারা যারা যুক্ত এখনো হও নাই তারা যুক্ত হয়ে যাবা। ওকে, এখন এক্সাম দিতে হলে তোমাদের আইডি লাগে, ক্যান্ডিডেট আইডি লাগে। হ্যাঁ, আইডি এবং পাসওয়ার্ড লাগে। হ্যাঁ, আইডি এবং পাসওয়ার্ড লাগে। এখন তোমরা অনেকে প্রশ্ন করতেছো ভাই আইডি এবং পাসওয়ার্ড কোথায় পাবো? আজকে বা কালকের মধ্যে তোমাদের খবর ইনবক্সে আমাদের আইডি নিজস্ব, তোমাদের যে আইডিগুলো দিব, যে পাসওয়ার্ডগুলো দিব সেগুলো নিতান্তই তোমার হচ্ছে গোপনীয়, অত্যন্ত গোপনীয়, যেগুলো তুমি শেয়ার করলে তোমার পরীক্ষা অন্য কেউ দিয়ে দিবে। অর্থাৎ পরীক্ষা দেওয়া যাবে একবার। তোমাকে বলে দেয় আমরা যে টাইমে পরীক্ষাগুলো নিব, তোমাকে আবার একটু ক্লিয়ার করে বলে দিই। তুমি যখন এক্সাম দিবা, এক্সাম দিতে গেলে লিঙ্কে ক্লিক করার পরে তোমার কাছ থেকে আইডি এবং পাসওয়ার্ড চাইবে। হ্যাঁ, আইডি এবং পাসওয়ার্ড, অর্থাৎ এই লিঙ্কে শুধুমাত্র তারাই পরীক্ষা দিতে পারবে যাদের কাছে আইডি এবং পাসওয়ার্ড আছে। আইডি এবং পাসওয়ার্ড আছে। এখন আইডি পাসওয়ার্ড কোথায় পাবা? আইডি পাসওয়ার্ড হচ্ছে আমরা আগামীকালকের মধ্যে তোমাদের কাছে পৌঁছে যাবে। ঠিক আছে, আগামীকালকের মধ্যে বলতে হবে না। হ্যাঁ, এক্সাম টাইমটা বলবো, অবশ্যই বলতেছি একটু পরে। আইডি আর পাসওয়ার্ড কি করবো আমরা তোমাদেরকে দিয়ে দেবো, সবার ইনবক্সে পেয়ে যাবো। হ্যাঁ, ওকে। এখন এক্সাম টাইমটা কখন? এক্সাম টাইমটা তো সকাল 10টা, সকাল 10টা থেকে আর সন্ধ্যা 7টা, সন্ধ্যা 7টা, অর্থাৎ সকাল 10টা থেকে সন্ধ্যা 7টা। এই সময়ের মধ্যে যে বা যারা যে কোনো সময় পরীক্ষা দিতে পারবা, শুধুমাত্র কয়বার? একবার। অর্থাৎ একবার শুধুমাত্র লিঙ্কে ক্লিক করে পরীক্ষা দিতে পারবা। এখন সকাল 10টা থেকে সন্ধ্যা 7টা পর্যন্ত তুমি জাস্ট একবার পরীক্ষা দিতে পারবা। কিন্তু সন্ধ্যা 7টার পরে কি হবে? সন্ধ্যা 7টার পরে আমরা যে কোনো তোমার হচ্ছে সন্ধ্যা 7টার পরে আমরা কি করব? রেজাল্টটা কি করব? পাবলিশ করব। বুঝতে পারছো? রেজাল্টটা পাবলিশ করব এবং রেজাল্টে যখন পাবলিশ করার পরে তুমি এক্সাম লিঙ্কে আবার পরীক্ষা দিতে পারবা। অর্থাৎ সকাল 10টা থেকে সন্ধ্যা 7টা পর্যন্ত তুমি মাত্র একবার পরীক্ষা দিতে পারবা এবং সকাল 10টা সন্ধ্যা 7টার পরে তুমি আরো 2বার পরীক্ষা দিতে পারবা ওই লিঙ্কে গিয়ে। অর্থাৎ নিজেকে যাচাই করার জন্য আরো 2বার পরীক্ষা দেওয়ার সুযোগ তুমি সন্ধ্যা 7টার পরে পাবা। ঠিক আছে? আচ্ছা, আশা করি বুঝতে পারো। সকাল 10টা থেকে সন্ধ্যা 7টার মধ্যে পেয়ে যাবা। এখন আসি এক্সাম তুমি যদি মনে করো এক্সাম তুমি দিচ্ছ, দেওয়ার সময় তোমার কল আসছে, এক্সাম লিঙ্কে তুমি ক্লিক করছো, আইডি এবং পাসওয়ার্ডে লগ ইন করছো, করার পরে কল আসছে। কল আসার পরে কি হবে জানো? তোমাকে এক্সাম লিঙ্ক থেকে বের করে দিবে। তুমি যদি কল রিসিভ করো তাহলে তোমাকে এক্সাম লিঙ্ক থেকে বের করে দিবে। অথবা মনে করো তুমি কি করলা, এক্সাম লিঙ্কে ঢুকছো, পরীক্ষা দিচ্ছ, তুমি কি করলা, একটা গাইড দেখার জন্য বা সার্চ দেওয়ার জন্য কি করলা, এক্সাম লিঙ্ক থেকে বেরিয়ে গেলা। বেরিয়ে যাওয়ার পরে আর কি হবে না, এক্সাম লিঙ্কে ঢুকতে পারবা না। তখন তোমার কি হবে? রেজাল্ট 0 হবে। কত হবে ভাইয়া? রেজাল্ট 0 হবে। আমি আবার বলে দিচ্ছি, বাইরে সতর্ক থাকবে, এটাকে খুব ক্লিয়ারলি বলে দিচ্ছি। হ্যাঁ, খুব ক্লিয়ারলি বলে দিচ্ছি যে তুমি যখন এক্সাম দিবা, এক্সাম দেওয়ার সময় তুমি যদি এক্সাম কোনোভাবে এক্সাম লিঙ্ক থেকে যদি বেরিয়ে যাও সাবমিট করার আগে, তাহলে তোমার রেজাল্ট 0 হবে। কত হবে? তোমার রেজাল্ট হচ্ছে 0 হবে। আমাদের এই এক্সামে টাইম থাকবে, পাশাপাশি তোমার হচ্ছে মেরিট পজিশন থাকবে এবং নেগেটিভ মার্ক থাকবে। অর্থাৎ প্রত্যেকটা প্রশ্ন ভুল উত্তরের জন্য 0.25 করে কাটা যাবে। অর্থাৎ নেগেটিভ মার্ক সিস্টেম থাকবে। বুঝতে পারছো? কল রিসিভ করা যাবে না। যদি কল রিসিভ করো তাহলে কি করবে? তোমার হচ্ছে কল থেকে এক্সাম লিঙ্ক থেকে তোমাকে বের করে দিবে। এটা খুব খেয়াল রাখবা। হ্যাঁ, এক্সাম কোন বিষয় হবে? আমাদের যারা সি ইউনিট এক্সাম বেঁচে আসো তাদেরকে বলে দেওয়া হয়েছে যে টপিকগুলো আলোচনা করা হয়েছে এগুলো সবগুলো তোমরা পেয়ে যাবা। এই টপিকগুলো পরে পরীক্ষা দিবা। আশা করি কোনো সমস্যা নাই, কোনো নাই। আশা করি বুঝতে পারছো। হ্যাঁ, এটা সি ইউনিটের জন্য ভাইয়া, এটা সি ইউনিটের জন্য। ওকে, তাহলে ঠিক আছে। আর যদি তোমার কোনো কোর্স থাকে এক্সাম বেস নিয়ে বা এক্সাম নিয়ে কোনো জানার থাকে তাহলে প্রশ্ন করতে পারো, আমি উত্তর দিয়ে দিচ্ছি।
আমাকে বলো, যদি তোমাদের এক্সাম সম্পর্কে, এক্সাম বেস সম্পর্কে বা এক্সাম সিস্টেম সম্পর্কে যদি কোনো কোশ্চেন থাকে তাহলে আমার জিজ্ঞাসা করতে হবে, আমি উত্তর দিচ্ছি ভাইরা। প্রিয় ভাইরা একটু বলো যে কোনো সমস্যা আছে কিনা বা সমস্যা হতে পারে কিনা। ওকে, যেহেতু আচ্ছা সে সমস্যা নাই তাহলে আমি শেষ করে দিচ্ছি লাইভটা, আমি লাইভটা এখানে শেষ করে দিচ্ছি। তোমার হচ্ছে যেহেতু আমরা আগামীকালকে তোমার হচ্ছে কি করবো না, আগামীকালকের মধ্যে আইডি গুলো দিব। তো আগামীকালকে আমরা পরীক্ষা নেওয়া পসিবল হচ্ছে না, কারণ অনেক শিক্ষার্থী আইডি দিতে হবে। আমরা কি করবো, আইডি দেওয়ার পরে তোমাদের এক্সাম টাইমটা আবার ঘোষণা করবো ইনশাল্লাহ। হ্যাঁ, সবাইকে আইডি দেওয়ার পরে আবার এক্সাম নিব আর কি। ওকে ভাইয়া, তাহলে আগামীকালকে পসিবল হচ্ছে না, আগামীকালকে সবাই তোমার আইডি পাবা, আইডি পাওয়ার পর আমরা হচ্ছে এক্সাম শুরু করব, এক্সাম শুরু করব, ঠিক আছে? তোমরা প্রিপারেশন নিতে থাকো, তোমাদের যে টপিকগুলো বলা হয়েছে প্রিপারেশন নিতে থাকো। আমরা এক্সাম কি করব, তোমার হচ্ছে জাস্ট সবাইকে আইডি দেওয়ার পরে এক্সাম টাইম ঘোষণা করবো আর কি। ওকে, ঠিক আছে ভাইয়ারা, তোমাদের কোশ্চেন নাই, কোনো সমস্যা নাই, আজকে এই পর্যন্তই। তোমাদের সাথে খুব শীঘ্রই হয়তো চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কোনো এক ডিপার্টমেন্টের করিডোরে দেখা হবে, কোনো এক ডিপার্টমেন্টের বা কোনো এক তোমার চায়ের দোকানে বা কোনো এক ঝুপড়িতে তোমাদের সাথে কথা হবে, আড্ডা হবে। সেই প্রত্যাশা ব্যক্ত করি, সেই প্রত্যাশা মনের মধ্যে, গহীনের মধ্যে রাখছি, সেটা যাতে খুব শীঘ্রই বাস্তবায়ন হয়। সেটার জন্য তুমি অনেক পরিশ্রম করছো, আমরাও করছি, তোমরাও করছো অনেক বেশি। সেটা যেন একসাথে সত্য হয়, সুন্দর হয়, সে প্রত্যাশাকে ব্যক্ত করে আজকের এই লাইভ সেশনটা শেষ করছি। খুব শীঘ্রই দেখা হবে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।